যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন এদের একজনেরও চাকরি থাকবে না, এদের প্রত্যেকের চাকরি যাবে। এরা ওই যে কিছুটা হয়তো প্রসিডিউরাল কারণে কিছুদিন চাকরি করছেন, কিন্তু এদের একজনেরও চাকরি থাকবে না। আপনি যতই সুযোগ দেওয়া হোক, আপনাকে যত বুদ্ধিমান মানুষই আপনি হন, এই যে বলেছিলাম মামলা আমি জিতবো, তার কারণ হচ্ছে আপনি যত বুদ্ধিমান মানুষই হন না কেন, সাদা খাতা কখনোই ভর্তি খাতা করা যাবে না। যে তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি জাস্ট উবে যাবে, থাকবে না, একদম জাস্ট উবে যাবে। আপনি রেকর্ড রাখবেন, এটাও রেকর্ড রাখবেন। যারা এখন তৃণমূল কংগ্রেস করেন তাদের বলবো কোনো না কোনো দলের সঙ্গে যোগাযোগ রাখুন। যার রাজনৈতিক আদর্শ নেই, শুধু করে খাওয়ার জন্য একটা মঞ্চ, তৃণমূল কংগ্রেস করে খাওয়ার মঞ্চ ছাড়া আর কি বলুন তো? অরবিন্দ কেজরিওয়ালের কি বেশি প্রমাণ ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কম প্রমাণ আছে নাকি? যা প্রমাণ আছে তার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজীবন জেল খাটানোর জন্য যথেষ্ট। লোকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে যাকে শক্তিশালী মনে করবে আগামী বিধানসভায় তাকেই ভোট দেবে। আবারও কি সর্ষের মধ্যে ভূত? প্রাথমিকের 42,000-এর কি করে নিয়োগ হয়েছিল সেই তথ্য এবার কোর্টের সামনে প্রকাশ করতে বললেন বিচারপতি। সেটা অনেকদিন আগে, এটা অনেকদিন আগে থেকে এই নির্দেশ আছে। এই নির্দেশ এর আগে দিয়েছিলেন। সেই নির্দেশ মোতাবেক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা একটা লিস্ট বের করে। সেই লিস্ট যেদিন বের করে নোটিশ দিয়ে, তার পরের দিনই বলে আগের দিনে দেওয়া লিস্ট সেটি ত্রুটিপূর্ণ এবং তারা নতুন রেকটিফাইড লিস্ট প্রকাশ করবে। সেই কথা বলার পরে আর কোনো রেকটিফাইড লিস্ট প্রকাশ হয় না। এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আপনাকে তো বারবার বলেছি, এটা মানিক ভট্টাচার্য যতদিন চালিয়েছেন তিনি যা ইচ্ছা তাই করেছেন। যে পয়সা দিয়েছে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, কোনো তথ্য নেই। আপনি সেই টেট 2014, টেট 2017, সিলেকশন প্রসেস 2016, সিলেকশন প্রসেস 2020, আপনি কোনো তথ্য পাবেন না। যা ইচ্ছা তাই করেছে, যখন 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 যেটা ইচ্ছা হয়েছে সেটা করেছে। মানে যে যখন পয়সা দিয়েছে সেরকম করে মানিক ভট্টাচার্য ওই তোর মোড়কে ওকে দিয়ে দাও। আসলে যে যখন পয়সা দিয়েছে তাকে তখন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। হ্যাঁ, নিশ্চিতভাবে এখানেও কিছু যোগ্য নিশ্চিতভাবেই পেয়েছে, কিন্তু সেটার সংখ্যা অত্যন্ত স্বল্প। বেশিরভাগটাই মানিক ভট্টাচার্যের কল্যাণে একেবারে এই 2 নম্বরই নিয়োগ। আমরা যেরকমটা দেখছিলাম গত হপ্তাহে, আমরা দেখছিলাম একাধিক নীতি পুলিশি মোরাল পলিসিং এর চিত্র সামনে আসছিল চোপড়া, আরিয়াদহ। এবারে আমরা দেখছি একদম শাসক দলের যারা কর্মী তাদের কারোর কাছে পিস্তল, কারো বাড়ি থেকে একদম দপ্তরের প্রাণী কচ্ছপ, কারোর বাড়ির নিচে সুড়ঙ্গ। কি হচ্ছে রাজ্য জুড়ে, কি বলবেন? দেখুন, একটা দল, যে রাজনৈতিক দলের কোনো আদর্শ নেই, যে রাজনৈতিক দলের কর্মীদের সামনে কোনো লক্ষ্য নেই, সেই রাজনৈতিক দলটি যা পরিণতি হওয়া উচিত তা সেই পরিণতির দিকেই এগোচ্ছে। এখন এই তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটি আসলে যদি দেখেন তাহলে মূলত দুষ্কৃতী এবং দুর্নীতিগ্রস্ত মানুষের সমাহার বলে আমি মনে করি। এবং খুব স্বাভাবিকভাবেই এই যেহেতু দুষ্কৃতীদের সমাহার হয়েছে, তাই দেখছেন কেউ বাড়িতে সুড়ঙ্গ করে রেখেছে, কেউ জেসিবি হিসাবে এলাকার কে কার সঙ্গে সম্পর্ক রাখবে তার নিদান দিয়ে তাকে পেটাচ্ছেন, কেউ ক্লাবে ঢুকে পেটাচ্ছেন, তিনি জায়েন্ট সিং হচ্ছেন, কেউ সাদ্দাম, কেউ জেসিবি, কেউ বা শওকত, কেউ বা আরাবুল, কেউ বা অনুব্রত। এলাকায় এলাকায় এদের পাবেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে যে এই যে দুর্নীতিকে এবং দুষ্কৃতীদের একটা, আপনি বলতে পারেন, সামাজিক পরিচিতি দিয়েছেন, তাদের একটা রাজনৈতিক পরিচিতি দিয়েছেন এবং সেগুলোকে তাদের রাজনৈতিক এবং সামাজিক পরিচয় দিয়ে তাদের ক্ষমতায়িত করেছেন। তারা ক্ষমতায় বসেছেন, তারা সেই ক্ষমতাকে অপব্যবহার করে পয়সা ইনকাম করেছেন। কেউ রাজপ্রাসাদ বানিয়েছেন, কেউ কচ্ছপ রেখেছেন, কেউ সুড়ঙ্গ বানিয়েছেন, কেউ ক্লাবে ঢুকে পিটিয়েছেন, কেউ পুকুর দখল করে রাজপ্রাসাদ তুলেছেন, সবকিছু হয়েছে। আমরা বারংবার দেখছি শাসক দলের তরফ থেকে যখনই এইরকম ধরনের অভিযোগগুলো আছে তারা বলছে আমাদের সাথে দলের সাথে কোনো যোগাযোগই নেই তাদের, কিন্তু বারংবার দেখা যাচ্ছে কখনো মদন মিত্র, কখনো বা দেখা যাচ্ছে এই তৃণাঙ্কুর ভট্টাচার্য, এদের সাথে বিভিন্ন সময় তো ছবি দেখা যাচ্ছে যাদের নামে অভিযোগ রয়েছে তাদের। আপনি এদের সঙ্গেই তো ছবি পাবেন, আপনি কাদের সঙ্গে ছবি পাবেন? এরা
এই যে রাজনৈতিক নেতা নেত্রীগুলো, বিশেষ করে শাসক দলের, এরা বেশি কমফোর্টেবল দুষ্কৃতীদের সঙ্গে, দুর্নীতিগ্রস্তদের সঙ্গে, তাদের সঙ্গে ছবি পাবেন, সেটাই স্বাভাবিক। এর মধ্যে অস্বাভাবিকতা খোঁজার কোনো প্রকার কারণ নেই। এরা যেটা স্বাভাবিক চিত্র হওয়া উচিত, সেই স্বাভাবিক চিত্রগুলোই আপনারা পাচ্ছেন। একটার পর একটা ঘটনাগুলো এখন উঠে আসছে। ওই যে বলেছেন, এতদিন ধরে বলতেন না আমি গুন্ডা কন্ট্রোল করি, এখন গুন্ডাগুলো প্রশাসনকে কন্ট্রোল করতে শুরু করেছে। একসময় এই গুন্ডাদের দলে এনে তাদের নেতা বানিয়েছেন, তাদের বিভিন্ন পরিচয় দিয়েছেন, রাজনৈতিক পরিচয় দিয়েছেন, তাদের বিভিন্ন প্রশাসনিক পদে বসিয়েছেন। তারা এখন প্রশাসনকে কন্ট্রোল করছে। গুন্ডারা প্রশাসনকে কন্ট্রোল করলে এই জিনিসই হবে। একই মঞ্চে দেখছেন এমএলএও বসে, এমপিও বসে, পুলিশ আধিকারিকও বসে, দুষ্কৃতীও বসে। এই চিত্র তো তৃণমূল কংগ্রেস উপহার দিয়েছে। এই উপহার তৃণমূল কংগ্রেস একেবারে দেওয়ার জন্যই তৃণমূল কংগ্রেস তো এই দুষ্কৃতীদের দলে এনেছেন। দেখুন, শাসক দল বা যে কোনো শাসক দলে, শুধু এই রাজ্য বলে না, আপনি এই রাজ্যের বাইরে চলে যান, যে কোনো রাজ্যে দু চারজন দুষ্কৃতী তাদের সমর্থক হতে পারেন, অনুগামী হতে পারেন, বিভিন্ন সময় তারা সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি এমন একটা ফরম্যাট তৈরি করেছে যে হয় দুষ্কৃতী হতে হবে, নাহলে দুর্নীতিগ্রস্ত হতে হবে, না হলে ওরা নেতা বানাবে না। আপনি দেখেন তৃণমূল কংগ্রেসের নেতাদের ক্যাটাগরাইজেশন করুন, কি পাবেন? আপনাকে ওই দুটো ক্যাটাগরির মধ্যে কোনো একটা ক্যাটাগরিতে তাকে নিজেকে ফিট করাতেই হবে, না হলে সে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিতে পারবে না। এটা দুর্ভাগ্য। তৃণমূল কংগ্রেসে কি ভালো লোক নেই? নিশ্চিতভাবে আছে, কিন্তু তাদের নেতা তৈরি করা হয় না। তাদের কি বানানো হবে? তাদের সমর্থক বানানো হবে, পিছনে গিয়ে ঝান্ডা ধরো। নেতা কে হবে? এলাকার নেতা হবে অনুব্রত, এলাকার নেতা হবে শওকত, এলাকার নেতা হবে জাহাঙ্গীর, এলাকার নেতা হবে আরাবুল, এলাকার নেতা হবে জেসিবি, এলাকার নেতা হবে জয়ন্ত সিং, এলাকার নেতা হবে শাহজাহান, রত্ন, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সব রত্ন, জীবন কৃষ্ণ সাহা, রত্ন, সব রত্নরা একেবারে এলাকার নেতা হয়ে বসে থাকে। ফিরদৌস, আমরা দেখলাম আবারও ডিএ মামলার, নিয়োগ মামলার শুনানি পিছিয়ে গেল। এই নিয়ে 13 বার ডিএ মামলা পিছলো, এর পেছনে অন্য কোনো অঙ্ক আছে বলে আপনাদের মনে হয়? না, দেখুন, এটা বলাটা অসমীচীন, এবং সেটা আমার পক্ষে বলাটা আরো বেশি অসমীচীন। কারণ আমি এই মামলা সরাসরি যারা পিটিশনার, যারা 6 বার জিতেছি, এবং 6 বার জেতার পরে স্টেট গভর্নমেন্ট তারা এসএলপি করেছেন সুপ্রিম কোর্টে। আমি আশা করি, এবং এটা আমি প্রত্যয়ের সঙ্গেই বলি, সুপ্রিম কোর্টেও হারবে। তার কারণ ড্রোপা রুলস 2009-এ নির্দিষ্টভাবে বলা আছে, ডিএ হলো রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, এবং সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে। ফলে ডিএ যে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, সেটা কিন্তু আদালতের দ্বারে প্রতিষ্ঠা পেয়েছে, এবং এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, তার ইন্টারপ্রিটেশন করেই আদালত কিন্তু বলেছে যে ডিএ হলো রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, এবং শুধু তাই না, মৌলিক অধিকারও, একথাও বলেছেন। তার কারণ মূল্য বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে তাদের কর্মীদের ডিএ দিতে হয়। ফলে সেটা যখন প্রতিষ্ঠা পেয়েছে, সেটা আইনের ইন্টারপ্রিটেশনের ফলে কলকাতা হাইকোর্টে প্রতিষ্ঠা পেয়েছে, তারপরে তার এগেনস্টে সুপ্রিম কোর্টে গেছেন রাজ্য সরকার। কিন্তু আমি মনে করি নিশ্চিতভাবেই সেখানেও ফলাফল রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে আসবে। কিছুটা সময় লাগছে, আমরা আশা করব অতি দ্রুততার সঙ্গে এই মামলাটির সমাধান হবে। অতি দ্রুততার সঙ্গে এসএসসির মামলা, তো আমি তো নিশ্চিত এসএসসি মামলায় নিশ্চিত কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, এবং এই যে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি নিশ্চিতভাবেই যাবে। ওরা হয়তো কিছুদিন সময় পাচ্ছেন, কিন্তু সে নির্দেশও দেওয়া আছে, যাদের চাকরি যাবে তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে। এই সময়কালের মধ্যে যে বেতন পাবেন সেটা কিন্তু ফেরত দিতে হবে, সেটা কিন্তু নির্দেশনামায় বলা আছে অলরেডি। ফলে এই এসএসসির মামলায় বলতে পারেন অযোগ্য চাকরি প্রাপকদের এক জোরেরও চাকরি থাকবে না। একদম 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 আপনি এটা সংরক্ষণ করে রাখবেন। যেদিন নিশ্চিতভাবে ফাইনাল জাজমেন্ট হবে, আপনি সেদিন এইটা দেখাবেন যে আমি বলছি যে এদের চাকরি যাবে,
যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন এদের একজনেরও চাকরি থাকবে না, এদের প্রত্যেকের চাকরি যাবে। এরা ওই যে কিছুটা হয়তো প্রসিডিউরাল কারণে কিছুদিন চাকরি করছেন, কিন্তু এদের একজনেরও চাকরি থাকবে না। আপনি এটা সংরক্ষণ করে রাখুন, খুব ভালো করে সংরক্ষণ করে রাখুন। যেদিন ফাইনাল জাজমেন্ট হবে সেদিন আবার এই অংশটুকুই দেখাবেন যে এদের একজনেরও চাকরি থাকবে না, থাকবে না, থাকবে না। ফিরদৌসা, এই তারিখ পে তারিখ, এই 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 বিষয়টা কেন এই প্রশ্ন ওঠা? না দেখুন, এসএসসির ক্ষেত্রে আমি বলতে পারি, এসএসসির ক্ষেত্রে তারিখ পে তারিখ এটা বলাটা সমীচীন নয়। তার কারণ হচ্ছে এসএসসি প্রথমে হয়তো প্রথম যে শুনানিটি সেটি ছিল মূলত যে ইন্ট্রিম অর্ডার দেওয়া উচিত কি উচিত নয়। তার কারণ ইন্ট্রিম অর্ডার যদি না দেওয়া হয় তাহলে মামলাটি শুনানির আর কিছু থাকে না, ফলে ইন্ট্রিম প্রোটেকশন দিয়েছিল প্রসিডিউরাল কারণে। এবার তারপরে সকলকে পক্ষকে সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগের উপর ভিত্তি করে এফিডেভিট ফাইল হবে, কম্পাইলেশন ফাইল হবে। অলরেডি যদিও আমরা যা যা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট আমরা রেসপেক্টিভ মামলায় অলরেডি ফাইল করে দিয়েছি। আমরা যদিও সেদিনও বলেছিলাম যে আমাদের আর ফার্দার ফাইল করার খুব একটা বেশি কিছু নেই, কারণ এগুলো অলরেডি রেকর্ডে চলে এসছে। এসএসসি তারা তাদের এফিডেভিট দিয়েছে, সেই মানে কলকাতা হাইকোর্টের সামনে সেই সমস্ত এফিডেভিট গুলো আমরা সুপ্রিম কোর্টে অলরেডি রেকর্ডে নিয়ে আসার জন্য অ্যাডিশনাল ডকুমেন্ট আমরা ফাইল করে ফেলেছি। যাই হোক না কেন, আদালত সময় দিয়েছে, আমরা আবার যদি কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় নিশ্চিতভাবে সেটাও ফাইল করব। কিন্তু আমি বলছি এই সময়টা হচ্ছে প্রসিডিউরাল কারণে। পরবর্তী সময়ে নিশ্চিতভাবে শুনানি শুরু হবে, শুনানি হবে, সকলেই সুযোগ পাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সুযোগ পেয়ে আমি বারবার যে কথা বলি, আপনি যতই সুযোগ দেওয়া হোক, আপনাকে যত বুদ্ধিমান মানুষই আপনি হন, এই যে বলেছিলাম মামলা আমি জিতবো, তার কারণ হচ্ছে আপনি যত বুদ্ধিমান মানুষই হন না কেন, সাদা খাতা কখনোই ভর্তি খাতা করা যাবে না। আপনি বলুন 65B সার্টিফিকেট, আমরা জানি তার অ্যান্সার কি দিতে হয়। ওই 65B সার্টিফিকেট, মেনটেনেবিলিটি, ও 6টা জাজমেন্ট দেখাবেন, 20টা জাজমেন্ট দেখাবেন, 25টা জাজমেন্ট দেখাবেন, কোনো লাভ হবে না, সময় ব্যয়। আর পরের অংশটা নাই বা বললাম। কিন্তু জাজমেন্ট হবে যে অযোগ্য চাকরি প্রাপকদের একজনেরও চাকরি থাকবে না। টাকা দিয়ে চাকরি পেয়েছেন, কিসের চাকরি থাকবে বন্ধু? কারোর চাকরি থাকবে না, সকলের চাকরি বাতিল হবে। ফিরদৌসা, সমাজের সব স্তরে একটা প্রশ্ন খুব জোরালো ভাবে উঠে আসছে যে যেখানে প্রভাবশালীদের রক্ষা কবচ দেওয়ার মামলার তারিখ পেতে বেশি দেরি হয় না, সেখানে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের দিয়ে মামলার শুনানিতে এত বিলম্ব হচ্ছে কেন? প্রশ্ন উঠছে বিভিন্ন মাধ্যমে। দেখুন, সেটা নিশ্চিতভাবে জাস্টিস ডিলেড অ্যামাউন্টস টু জাস্টিস ডিনাইড। তো এটা অ্যান্সার নিশ্চিতভাবে এই জুডিশিয়াল সিস্টেমে আমরা বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করছি, এবং এটা বারবার উঠে আসে, নিশ্চিতভাবে উঠে আসে। সেটা বিভিন্ন সময় আদালতের অভ্যন্তরে, আদালতের বাইরে, একাডেমিক ডিসকাশনে নিশ্চিতভাবেই উঠে আসে, এবং আমি মনে করি সেটা উঠে আসাটাও উচিত। এবং সেই আপনি বলতে পারেন এর নির্দিষ্টভাবে আদালতেরও সেই এন্ডেভার নেওয়া উচিত। আদালত বারবার বলেন, আমরা চেষ্টা করি, দেখা যাক কি হয়। ফিরদৌসা, আমার যে পরের প্রশ্নটা করবো, একদম এই প্রশ্নটা করতেই হয়, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও কি অনেক সময় রাজনীতির দ্বারা প্রভাবিত হয়? না, এই কথা বলাটা অসমীচীন। দেখুন, কি হয় কি না হয় সে তো আর আমি আদালতে মামলা করি, আদালতের মামলার বাইরে, আদালতের বাইরে কি না হয় এ খবর আমার থেকে বেশি আপনি রাখবেন, আপনার রাখা উচিত। ফিরদৌসা, আমরা দেখেছিলাম যে বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তন দরকার। হাইকোর্টের অনুষ্ঠানে এই কথা বলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতি বলেছিলেন যে তরুণ তরুণীদের বেশি বেশি বিচার প্রক্রিয়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে, এই পেশায় নিয়ে আসতে হবে। কিন্তু যেভাবে ধরুন বিভিন্ন জাস্টিস প্রসিডিওর ডিলেড হচ্ছে, তাতে কিভাবে বিচার প্রক্রিয়ার প্রতি আগ্রহ বাড়বে মানুষের? না, এটা ডিলেড হচ্ছে আমি মনে করি না। দেখুন, এই একটা দুটো মামলায় হয়তো কোনো প্রকারে হয়তো দুটো ডেট হচ্ছে মানে যে বিচার প্রক্রিয়া ডিলেড হচ্ছে, এরকম ব্যাপার নয়। উল্টে এখন আপনি বলতে পারেন এখন মামলা কিন্তু অনেক দ্রুততার সঙ্গে হয়, বিশেষ করে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও, সেখানে কিন্তু মামলা অনেক দ্রুততার সঙ্গে হচ্ছে এবং অনেক দ্রুত। আগে
অনেক সময় ধরে মামলা চলতো। এখন মামলা বরঞ্চ অনেক বেশি দ্রুততার সঙ্গে হয়, অনেক বেশি স্কোপ তৈরি হয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি তরুণ তরুণীদের একটা সুযোগ তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে আজকের টেকনোলজি। আমরা যারা ধরুন এই তরুণ প্রজন্মের ছেলে মেয়ে, যারা ধরুন কোট আনকোট যদি বলতে পারেন একটু কিছুটা হলেও এই জুডিশিয়ারিতে সুযোগ পেয়েছি, তার কারণ হচ্ছে টেকনোলজি। এই যে ধরুন আগে কি হতো, আগে ধরুন ল জার্নাল, সেই ল জার্নাল বছরের পর বছর পড়ার পরে একজন মানুষ, তিনি অভিজ্ঞ আইনজীবী হতেন, তিনি তার অভিজ্ঞতা থেকে, তার পড়াশোনা থেকে তিনি বলতে পারতেন যে ওই ল জার্নালে এই রিগার্ডিং জাজমেন্ট আছে। তিনি বিভিন্ন এইসব নোট নিতেন, ল জার্নাল প্রতিটি ভলিউম পেতেন, তিনি পড়াশোনা করতেন, তারপরে তিনি সেটা নোট রাখতেন। তার যে নোট রাখা যে খাতা, সেই খাতার উপর নির্ভর করে তিনি মামলা করতেন। মানে একজন মানুষ, একজন আইনজীবী, তিনি অভিজ্ঞ হলেই শুধুমাত্র সেই বিষয়ে, তার কারণ দীর্ঘদিন পড়াশোনা, দীর্ঘদিনের ল জার্নাল পড়াশোনা। কিন্তু আজকের দিনে কি হয়েছে, আজকের দিনে টেকনোলজি, ধরুন আপনি কোনো একটা বিষয়ে জাজমেন্ট খুঁজতে যান, আপনি চলে যান এসসিসি অনলাইনে। এখন সাবস্ক্রিপশন অনেকেই নেন, যদিও তার হয়তো একটু সাবস্ক্রিপশন ফিজ একটু বেশি এসসিসি অনলাইনে। তাছাড়া আপনি গুগল করেও পেয়ে যাবেন, সেটাই আর পরে কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে এসসিসি অনলাইনে দেখে নেবেন। কিন্তু আজকের দিনে কি হয়েছে, আপনি সার্চ করলেই পেয়ে যাচ্ছেন ওই রিগার্ডিং জাজমেন্ট। একজন মানুষ যে সারা জীবন অভিজ্ঞতা অর্জন করার ফলে, সারা জীবন পাঠের ফলে তিনি যে নোট তৈরি করেছিলেন, তার খাতায় যা যা লেখা থাকতো, আজকে আপনি 1 সেকেন্ডের মধ্যে সেটা অ্যাক্সেস করতে পারছেন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনি সেটা অ্যাক্সেস করতে পারছেন, যেটা সুযোগ আগে ছিল না। ফলে তরুণ প্রজন্মের একটা সুযোগ তৈরি হয়েছে। এখন ধরুন এই যে ধরুন নতুন টেকনোলজি এসছে, আইপ্যাড ব্যবহার। আগে দিস্তা দিস্তা খাতা, আপনাকে নির্দিষ্ট পেজে যেতে, পাতা উল্টে যাচ্ছেন, নোট রাখছেন। এখন কি হয়েছে, নোট আপনি আইপ্যাডে নোট রাখছেন লিকুইড টেক্সটে, ওখানে একটা ক্লিক করছেন, সেই জায়গায় পৌঁছে যাচ্ছেন। ফলে সেই সুযোগ তৈরি হয়েছে। আমি বলবো তো নতুন প্রজন্মদের জন্য মানে এই জুডিশিয়াল সিস্টেমের দারুণ সুযোগ, এই জুডিশিয়ারিতে নতুন প্রজন্মের দারুণ সুযোগ। বিশেষ করে টেকনোলজি সেই সুযোগ তৈরি করে দিয়েছে। আগামী দিনে ধরুন হয়তো ই ফাইলিং শুরু হবে, খুব বেশি দিন সময়ও নেই। বরঞ্চ বলতে পারেন এখন যারা ধরুন তুলনায় একটু বয়স্ক আইনজীবী বা এই পেশায় আছেন দীর্ঘদিন, হয়তো টেকনোলজির সঙ্গে অতটা ওয়েল অ্যাকোয়েন্টেড নয়, টেক সেভি নয়, তাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। সেটাও হওয়া উচিত নয় বলে আমি মনে করি, উভয় সুযোগই থাকা উচিত। কিন্তু নতুন প্রজন্মে যে সুযোগ নেই সেটা কিন্তু নয়, নতুন প্রজন্মের দারুণ সুযোগ তৈরি হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। একদমই। ফিরদৌস, এই প্রশ্নটা তো করতেই হয়, ডিএ মামলা, নিয়োগ দুর্নীতি মামলা, লিপস অ্যান্ড বাউন্স মামলার রায়ের পরে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি হতে চলেছে? দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, যে তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি জাস্ট উবে যাবে, থাকবে না, অন ক্যামেরা বল, একদম জাস্ট উবে যাবে। আপনি রেকর্ড রাখবেন, এটাও রেকর্ড রাখবেন, তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটি জাস্ট উবে যাবে, থাকবে না, অস্তিত্ব থাকবে না। যারা এখন তৃণমূল কংগ্রেস করেন তাদের বলবো, কোনো না কোনো দলের সঙ্গে যোগাযোগ রাখুন, আপনাদের দল থাকবে না, ও রাজনৈতিক দলটির অস্তিত্ব মিটে যাবে। যার রাজনৈতিক আদর্শ নেই, শুধু করে খাওয়ার জন্য একটা মঞ্চ, তৃণমূল কংগ্রেস করে খাওয়ার মঞ্চ ছাড়া আর কি বলুন তো? ও কি আর রাজনৈতিক আদর্শ বোধ থেকে তৃণমূল কংগ্রেস লোকে করে? আর তৃণমূল কংগ্রেস বা কোন রাজনৈতিক আদর্শ বোধকে সামনে রেখে রাজনৈতিক লড়াই চালায়? যে রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক আদর্শ বোধ নেই, কোনো রাজনৈতিক দিশা নেই, শুধু উন্নয়ন উন্নয়ন বলে, শুধু উন্নয়ন বলছেন আর নিজের উন্নয়ন করছেন, ভাই ভাইপার উন্নয়ন হচ্ছে, এই করে তো আর বেশি দিন একটা রাজনৈতিক দল সার্ভাইভ করতে পারে না। আপনাকে তো আপনার কর্মীদের ফিট করাতে হবে। কি ফিট করাচ্ছেন? আপনার রাজনৈতিক ফিটিং কি? কিচ্ছু নেই, শুধু বলছেন উন্নয়ন। লোকে দেখছে ঠিক আছে, উন্নয়ন যখন আছে তখন নিজের নিজের উন্নয়ন করে নে। জেসিবিও উন্নয়ন করছে, ও সাদ্দামও উন্নয়ন করছে, কে প্রাসাদ বানিয়ে উন্নয়ন করছে, অনুব্রত উন্নয়ন করছে, পাত্র উন্নয়ন করছে, পাত্র বান্ধবীও উন্নয়ন হচ্ছে, মানিকেরও উন্নয়ন হচ্ছে, সকলের উন্নয়ন হচ্ছে। ফলে এই উন্নয়ন দিয়ে তার আপনি একটা রাজনৈতিক দল সার্ভাইভ করবে না।
খুব স্বাভাবিকভাবেই ওটা কিছুদিন পরে ওর অস্তিত্ব মিটে যাবে। একদমই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম ইডির কয়লা পাচার মামলায় তলবের বিষয়ে সর্বোচ্চ আদালতের ভৎসনার মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2022 সালের 17 মে বলা হয়েছিল কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না আবেদনকারীর বিরুদ্ধে, কিন্তু তার মানে তো এই নয় যে তদন্ত এবং তলবও করা যাবে না। তদন্ত কত দূরে গিয়েছে জানতে চান বিচারপতি বেলায়েত ত্রিবেদী। জবাবে ইডির আইনজীবী রীতিমতো আমতা আমতা করে জানান আগামী শুনানিতে সমস্ত তথ্য তারা দেবেন কোর্টকে। এবার কি সমূহ বিপদ? দেখুন, আমি মনে করি বিশেষ করে বিশেষ বিশেষ কিছু চরিত্রের ক্ষেত্রে এই ধরনের তদন্তের ক্ষেত্রে বেশ কিছুটা ল্যাকোনা লক্ষ্য করছি আমি এই ধরনের মামলা করার ক্ষেত্রে। বিশেষ করে বিশেষ দুটো রাজনৈতিক চরিত্রের ক্ষেত্রে একটু ল্যাকোনা লক্ষ্য করছি, এবং এই তদন্তকারী সংস্থাকে এই নিয়ে কিন্তু জবাব দিতে হবে। এই রাজনৈতিক চরিত্রদের সাপেক্ষে কেন তদন্ত এত শ্লথ, তদন্তের গতি এত মন্থর, এদের সম্পর্কে কেন উচ্চবাচ্য নেই? আপনি কি মনে করেন যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে যেতে পারে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে থাকবে? কেন থাকে? অরবিন্দ কেজরিওয়ালের কি বেশি প্রমাণ ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কম প্রমাণ আছে নাকি? এই মামলায়, এসএসসির মামলার ক্ষেত্রেই যা প্রমাণ আছে তার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজীবন জেল খাটানোর জন্য যথেষ্ট, যা প্রমাণ অলরেডি আছে। ভয়ঙ্কর অভিযোগ করছেন। একদম ভয়ঙ্কর অভিযোগ না, এটা আমি বাস্তব কথা বললাম। একটা প্রশ্ন তো করতেই হয়, বামেরা 2026-এ কি ঘুরে দাঁড়াতে পারবে? তরুণ ব্রিগেডরা এবারে ভালো ফল করতে পারলো না, 26-এ কোন মঞ্চে বামেরা ঘুরে দাঁড়াবে? দেখুন, আমি এই যে তরুণ ব্রিগেড, নবীন ব্রিগেড, প্রবীণ ব্রিগেড, এতে আমি বিশ্বাসী নই। আমি মনে করি একটি রাজনৈতিক দলে সমস্ত বয়সের লোকজন থাকা উচিত। যেমন তরুণ থাকবে, সেরকম প্রবীণও থাকবে, মধ্যবয়স্কও থাকবে। প্রত্যেকের একটা সংমিশ্রণ প্রয়োজন, না হলে সমাজের সঠিক রিফ্লেকশন সেই রাজনৈতিক দলে থাকবে না। এবং আমি মনে করি রাজনীতির ক্ষেত্রে অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন একটা পত্রিকা বা কোন একটা গ্রুপ হাওয়া তুলে দিল ওই দলে তরুণ নেই, সব তরুণ নিতে হবে, এটা কোনো কাজের কথা নয়। তরুণও থাকবে, মধ্যবয়স্কও থাকবে, প্রবীণও থাকবে, সকলেই থাকবে। হ্যাঁ, নিশ্চিতভাবে একটা নেতৃত্বের লাইন তৈরি করতে হয়। আমরা আগেও দেখেছি তরুণ প্রজন্ম বলে করা হয়েছে, নেতৃত্বে আনা হয়েছে, দেখা গেছে নষ্ট হয়ে গেছে। এই উদাহরণ রয়েছে এবং বাম রাজনীতিতেই রয়েছে। ফলে এর একটা সংমিশ্রণ প্রয়োজন। হ্যাঁ, নিশ্চিতভাবে আমি মনে করি 2026 সালে নিশ্চিতভাবেই যে সুযোগ তৈরি হয়েছে, রাজনৈতিক সুযোগ, তার যদি সদ্ব্যবহার করা যায়, নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়ানোর এই কথাটা বলাটা সঠিক নয়, নিশ্চিতভাবে আরো শক্তি বৃদ্ধি করবে বলে আমি মনে করি। এবং এই লোকসভা ভোটেও বামেরা যথেষ্ট শক্তি বৃদ্ধি করেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তার কারণ এই লোকসভা ভোটে আপনি ওই জয়ের অঙ্কে ভাববেন না, কারণ এই লোকসভা ভোট ছিল দেশ বাঁচানোর লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই, প্রো মোদি আর অ্যান্টি মোদি ভোট। প্রো মোদি ভোট মোদির পক্ষে গেছে, অ্যান্টি মোদি ভোট মানুষ যাকে মনে করেছেন যে এই মোদিকে হারানোর জন্য একে ভোট দেওয়া প্রয়োজন, সেই ভোটগুলো তার পক্ষে নয়। ভাববেন না তৃণমূল কংগ্রেস এখানে জিতেছে মানে, কয়েকটা এমপি জিতেছে মানে এগুলো সব তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট। এই মানুষেরাই আবার বিধানসভা ভোটে দেখবেন তৃণমূল কংগ্রেসের এগেনস্টে ভোট দেবে। তার কারণ এবারে দেশ বাঁচানোর লড়াই ছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবার লড়াই নয়, আগামী বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর লড়াই। লোকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে যে যাকে শক্তিশালী মনে করবে আগামী বিধানসভায় তাকেই ভোট দেবে। আপনি এই কথাটাও সংরক্ষণ করে রাখবেন। আবার বলে রাখছি, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবে সেই শক্তিকে আগামী বিধানসভায় মানুষজন ভোট দেবে। এখন আপনাকে মানুষের কাছে সেই শক্তি হয়ে উঠতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবে। ববি হাকিম বলছেন যে উপনির্বাচনেও ছাপ ফেলতে পারলো না সিপিএম কংগ্রেস, বাম কংগ্রেস এক হয়ে ডুবেছে। ববি হাকিম কি বলছে? ববি হাকিম বলছেন যে উপনির্বাচনেও ছাপ ফেলতেই পারলো না সিপিএম কংগ্রেস, বাম কংগ্রেস এক হয়ে ডুবেছে। তার দাবি। ববি হাকিম বোধহয় রাজনৈতিক যে
স্বাভাবিক ট্রেন্ড সেটা কিছুটা হয়তো ভুলে যাচ্ছেন। অনেক কিছু মন্তব্য করছেন তো, উনি একটু ধর্মীয় লাইনে একটু বেশি চলে যাচ্ছেন মনে হচ্ছে। তো যাই হোক না কেন, ওনার বোঝা উচিত, এবং উনি জানেনও নিশ্চিতভাবে, যে সাধারণভাবে উপনির্বাচনে যে দল ক্ষমতায় থাকে তার পক্ষেই ভোট চায়। উপনির্বাচনে বিশাল চরিত্র পরিবর্তন হয়ে যাবে রাজনৈতিক চরিত্রে, রাজনৈতিক প্রেক্ষাপটে, এই 4টে কেন্দ্রের ভোটে সেরকম সুযোগ ছিল না। ফলে খুব স্বাভাবিকভাবেই মানুষজন শাসক দলের পক্ষে ভোট দিয়েছেন, যেটা স্বাভাবিক ট্রেন্ড অনুযায়ী বিভিন্ন উপনির্বাচনে হয়ে থাকে। ফলে এটা দিয়ে আপনি কোনো কিছু বিশ্লেষণ করতে পারেন না। আর সদ্য সদ্য লোকসভা ভোট গেছে, তার একটা রেস রয়ে গেছে। ফিরদৌস, বিদ্যুতের মাসুল বৃদ্ধি, সবজির দামে আগুন, সিপিএম এর আন্দোলন সেরকম ভাবে দেখা যাচ্ছে না। আপনারা ইন্ডি জোটের আছেন বলেই কি সেই আন্দোলনের ঝড় ওঠাচ্ছে না সিপিএম? না, সেটা যথেষ্ট, এই নিয়ে যথেষ্ট কথাবার্তা হচ্ছে, এই নিয়ে আন্দোলনও হয়েছে নিশ্চিতভাবেই। হ্যাঁ, মূল্যবৃদ্ধি, বিদ্যুতের বিল, এগুলো তো সাধারণ ইস্যু অবশ্যই, এবং এটা দৈনন্দিন ইস্যু। এবং এই ইস্যু নিয়ে রাস্তায় তো বামেরাই আছে, রাস্তায় আছে কে এই ইস্যু নিয়ে? এবং এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের দামের বৃদ্ধি, এই যে রিচার্জ সেটা বাড়িয়ে দেওয়া, মানুষের এখন এখন এটা দৈনন্দিন প্রয়োজন মানুষের। আপনি আধার লিঙ্ক করাবেন, আপনার অনলাইন কানেকশন না থাকলে আপনি কি করে করবেন? সব কাজে তো এখন আপনি ইন্টারনেট বেস করে দিয়েছেন, অথচ সেই রিচার্জের অ্যামাউন্ট বাড়িয়ে দিয়েছেন। এই নিয়ে কে বলছে? বাংলারাই বলছে, অন্য কেউ বলছে না। অন্য কেউ বলছে না শুধু নয়, অন্য যারা যারা আছেন তারা বরঞ্চ যাতে এই আওয়াজগুলো আরো বেশি সুদৃঢ় না হয় সেটা ঢাকবার জন্য সমস্ত রকম প্রয়াস করছেন। তারা বরঞ্চ এই ইস্যুগুলো থেকে মানুষের মনকে ডাইভার্ট করার জন্য সমস্ত রকম প্রয়াস চালিয়ে যাচ্ছে।